দ্রুত কথাবার্তা, এগুলো বলা বলি হচ্ছে। তো এর বাইরে আমরা দেখছি যে চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো, যেই দিন প্রাইম মিনিস্টার পল্লবীতে গেলেন রামিসার এখানে, সেদিন দেখলাম যে আপনার চট্টগ্রামে একজন এরকম ধর্ষণ প্রচেষ্টার একজন আসামিকে জনগণ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তো এই যে মানুষের মানসিকতা ধর্ষণের প্রতি, ধর্ষকদের প্রতি, এই সমস্ত ঘটনার প্রতি, এই পুরো বিষয়টাকে আপনি মানে সামাজিক ভাবে কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা মাসুদ ভাই, এখানে আসলে অনেকগুলো ইস্যু আপনি প্রশ্নের মধ্যে, মানে অনেক অনেক মাল্টি লেয়ার কোশ্চেন আসলে। প্রথম কথা হচ্ছে যে আমি যদি সহজ করে বলি যে আপনার ধর্ষণটা তো মানে আহ, শুধু রামিসা না, মানে এটা কিন্তু আপনি ক্রনোলজিক্যালি দেখবেন এটা বাড়ছে। তো এটার কিন্তু একটা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা আছে, যে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বা একটা নৃবৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ এই মুহূর্তে যদি আমি আপনার এখানে দিই, আমি দিতে পারি, কিন্তু একটা ফ্যাক্টর কি, আমাদের কান সেটা শোনার জন্য প্রস্তুত না, এই সতর্কতাটাও আমি দিতে চাই। এবং এই যে কান শোনার জন্য প্রস্তুত না, এবং আলটিমেটলি সোসাইটিও প্রস্তুত হয় না, এবং এই ঘটনাগুলো বেড়ে যায়। যেমন আপনি দেখবেন যে একটা তো সকলেই বলে, কমন কথা এটা আছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, যেটা নিয়ে আপনি দেখবেন যে পপুলার টক হচ্ছে। সবার আগে রামিসার বাবা বলছে যে আমি বিচার চাই না, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো চলছে। বা আপনার প্রধানমন্ত্রী বলে দিলেন যে মাসের মধ্যে বিচার হবে। আমিও ব্যক্তিগত ভাবে মনে করি না এটা বলা সমীচীন হয়েছে। তার কারণ হচ্ছে বিচারিক প্রক্রিয়া ডেফিনেটলি আইনের ভাষাতে আপনি যদি বুঝতে চান, তাহলে এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। একজন অপরাধীকে পরিপূর্ণ সুযোগ দিতে হয়, তিনি যেন তার সেলফ ডিফেন্স করতে পারে, এবং যে কোনো আদালতে, যে কোনো আইনে, যে কোনো আইনে ইনক্লুডিং শরিয়া, মৃত্যুদণ্ডের মতো, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট আর কি, হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্ট যখন দেওয়া হয় তখন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এইটা নিশ্চিত করতে হয় যে যিনি দোষী, তার দোষের মাত্রা এবং তার এসের মাত্রা এটা যেন জাস্টিফিকেশনটা তৈরি করে। এখন আপনি যদি শুধু রামিসার কেস নিয়ে কথা বলেন তাহলে সেটা একরকম কেস, আর আপনি যদি ক্রনোলজিক্যালি নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আরেক রকম কেস। আমি মনে করিয়ে দিতে চাই, যখন বাংলাদেশের আইন বলেন বা যেখানেই বলেন, যখন একজন নিজে বলবে যে আমি স্বীকারোক্তি, জবানবন্দি আপনি স্বীকার করে নিয়েছেন, নিজে থেকে ধরা দিয়েছেন, এটা ইটসেলফ পানিশমেন্টের মাত্রা আমাদের অ্যাকর্ডিং টু ল কমায় দেয়। মাদকাসক্ত হলে পরে আমাদের ল কমায় দেয়। আবার এই যে দেখেন, আমাদের মিডিয়া থেকে শুরু করে সবাই একটা কমন কথা বলে, এটা একটা মিডিয়ার পপুলার টক। আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনাকে আমি একটা অনুরোধ করবো, এই যে যে কোনো কিছু হলে যেটাকে বিকৃত বলে দেওয়া বা মানসিকভাবে অসুস্থ বলে দেওয়া, আপনি কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে ওই অপরাধীকে এক ধরনের ডোর খুলে দেন, মানে এসকেপ করার ডোরটা খুলে দেন। কারণ আপনি জানেন আইনে কি, আমি যদি পাগল হই, পাগল হয়ে যদি আমি আপনাকে মারি, আমার কি ফাঁসি হবে? হবে কি না? হবে না কিন্তু। কিন্তু আপনি যখন এরকম করে বারংবার এই এই ডিসকোর্সটা তৈরি করে করি, তো আমরা সবাই মিলে তৈরি করি, আমরা মনে করি এটাই আমাদের শব্দ ভান্ডারের সবচেয়ে বেস্ট শব্দ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা অপরাধীকে ডিরেকশন দিয়ে দিচ্ছি যে তুমি এই রাস্তা দিয়ে এখন এই এই চিপাগলি দিয়ে বের হয়ে যাও। ঠিক আছে। আবার মনে করেন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের, আপনি খুব পয়েন্টলি বলেছেন যে এটা আসলে যেটা হচ্ছে রামিসার হত্যাকাণ্ডটা খুবই দুঃখজনক, সেটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, যেটা আমি খুবই আমার জন্য খুব অস্বস্তিদায়ক। মানে এখানে আর রামিসা ইস্যু নাই, এখানে তার প্রতি হওয়া অন্যায়টা ইস্যু নাই। ইস্যুটা আছে যে ওটাকে কেন্দ্র করে আমি কিরূপ রাজনীতি করতে পারি, সেটা সকল পক্ষ এটার পার্টিসিপেটের। এটা খুবই অ্যালার্মিং। আপনি দেখবেন যে ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনার শরিয়া আইন দিতে হবে কি দিতে হবে না সেটা আছে। খুবই অবাক হয়ে শুনছিলাম যখন বলেছে যে সকলের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। আবার আমি দেখলাম নতুন পার্টি এনসিপি, এনসিপি বলল যে, এনসিপি পার্টির একজন বলল যে কি আপনার কোনো বিচার, কোনো আসামির পক্ষে যেন কোনো লয়ার না দাঁড়ায়। এটা কি কোনো রাজনৈতিক পার্টি বলতে পারে? আবার আপনি দেখবেন প্রধানমন্ত্রীর কথাটাও আমি বললাম যে উনি 1 মাসের মধ্যে বিচার কার্যকর দিবেন, এটা আমার কাছে খুবই মানে সমীচীন মনে হয় না। সে কথাটাও আসলে ওনার এভাবে মোটো, মানে উনি কিভাবে কোন অর্থে বললেন আমি বলতে পারবো না। ঠিক আছে। তারপরে মনে করেন, মানে আমার কাছে সকল পক্ষের মনে হচ্ছে কি একটা
একটা পপুলিস্টিক একটা আচরণ, কোন কথা বললে আমার সুবিধা হবে এরকম একটা কথা। এর মধ্যে আমি একজনের কথা দেখলাম, আমার ভালো লেগেছে সম্ভবত, এবং সেটি হচ্ছে ঘটনাচক্রের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। উনি যখন বললেন যে আসলে মধ্যযুগীয় কায়দায় আপনার এই যে মাঝখানে মানে সকাল প্রকাশ্যে, এটা মধ্যযুগীয়, এটা ইটস ট্রু, আপনি এটা করতে পারেন না। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, উনার একটা বক্তব্য আমি দেখেছি, সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। সেটাতে উনিও বলছিলেন এরকম একটা কথা যে আপনাকে বিচার কার্যটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। তো এইখানে বিচার নিয়ে আসলে এই মুহূর্তে যাহা কিছু হচ্ছে, সেটা যত না বিচারের জন্য হচ্ছে, তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে হচ্ছে। প্রত্যেকে আমার মনে হচ্ছে যে এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে। আই এম ভেরি সরি, ইট ইজ ভেরি আনফর্চুনেট। এটা হচ্ছে আমার প্রথম, আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর। এবার আসেন আপনার ধর্ষণের অংশের উত্তর। আমি আপনার শোতে অতীতেও বলেছিলাম, আপনার মনে আছে, এর আগের প্রিভিয়াস শোটাতেই আমি কিন্তু বলে গেছিলাম, আপনার মনে পড়ে যদি একটু, যে যত বেশি আপনি ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড, কঠিন এরকম করবেন, তত বেশি প্রমাণটাকে নিশ্চিহ্ন করার জন্য নিশ্চিত করা হবে যাতে করে ভিকটিমকে মেরে ফেলা হয়। ইফ ইউ গো ব্যাক, মানে আপনার যদি মনে পড়ে, আমি বলেছিলাম যে ভিকটিমের বয়ান খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে এও আমি বলেছি। আমি আমি এখানে আপনার এই কথা সাপোর্ট একটা ফিগার দিতে পারি আপনাকে, জি জি, স্ট্যাটিস্টিক প্লিজ। দিতে পারি। যে জি আমাদের এখানে এই যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, ওরা একটা হিসাব দিয়েছে যে গত 16 মাসে দেশে অন্তত 580টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। 580, তার মধ্যে হত্যা করা হয়েছে 483 জনকে। ভাবেন, 500 জনের মধ্যে 483 জনকে হত্যা করা হচ্ছে, মানে 80% ভিকটিমকে হত্যা করা হয়েছে। কি ভয়ঙ্কর। এবার আমি বলুন আপনি আপনার। না না, এই যে দেখেন, এটা বললাম সাপোর্টিং এভিডেন্স। থ্যাংক ইউ, আপনি আমাকে এই এভিডেন্সটা দিলেন। আমি আপনার কাছ থেকে আরো ডিটেল এটা জেনে নিব। রিপোর্টটা আমি দেখিনি, কারণ আমার গবেষণা বলে, আমার আন্ডারস্ট্যান্ডিং বলে, আমি বারবার বলেছি যে এইটা মানে খুবই অ্যালার্মিং। কারণ আপনি যখনই এই লটাকে কঠিন করে দিবেন, সে ভিকটিমকে আর বাঁচিয়ে রাখবে না। এটা আমাদের বুঝতে হবে। এবং আপনার ওই আগের শোতে আমি যেটা বলেছিলাম, আজকে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই যে ইভেন শরিয়া, হ্যাঁ, আমি সৌদির কথা বলেছিলাম, হ্যাঁ, শরিয়া দেখেন পৃথিবীতে তো মাত্র 5টা দেশ শরিয়া অনুযায়ী চলে, টোটাল 7টা, এর মধ্যে 2টা হচ্ছে মিক্স। পৃথিবীতে তো সব দেশ এরকম না। তো এখানে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি সৌদি আরবকে নেন, সৌদি আরবের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। হুদ 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 নামে যে ইটা আছে, সেখানে শুধুমাত্র 3 ক্ষেত্রে আপনার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হবে। আপনি যদি প্রকাশ্যে গণধর্ষণ করেন, গণধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আপনাকে যদি অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাহলে মৃত্যুদণ্ড। আর যদি সেটা অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হয় তাহলে মৃত্যুদণ্ড। কিন্তু তার আরেকটা ক্লজও আছে, যখনই আপনি হুদ কার্যকর করতে যাবেন, সেখানে কমপক্ষে 4, অ্যাকর্ডিং টু শরিয়া, আর মামলা দায়েরের জন্য 2, 4 জনকে লাগবে যারা সেখানে সশরীরে দাঁড়িয়ে দেখবে যে এই ধর্ষণটি সম্পাদিত হয়েছে। আদার দেন ইট ইজ নট পসিবল যে আপনি কোনোভাবে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। তাজির নামে আরেকটি ল আছে, তাজিরে আপনি ধর্ষণের বিচার হবে, এবং তাজিরের ক্ষেত্রে আপনি ডিএনএ টেস্টের ব্যাপারটা আনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কখনোই মৃত্যুদণ্ড হবে না। 2019 সালে সর্বশেষ সৌদিতে আপনার এরকম একটি কেস এসেছিল। সেই কেসে যখন মানে যিনি আপিল করেছিল, তিনি শেষ মুহূর্তে যখন সাক্ষী হাজির করতে পারে নাই মাসুদ ভাই, তাকে ব্যভিচারী আখ্যায়িত করে 100 বেত্রাঘাত করা হয়। এই হচ্ছে, মানে মানে ধর্ষিতাকে। জি, ভিকটিমকে। কারণ নিয়ম হচ্ছে যদি আপনি প্রমাণ না করতে পারেন, মানে একে তো আপনার ওই 4 সাক্ষী লাগবে, কোনো কারণে যদি সাক্ষী বিট্রে করে বা সাক্ষী বলে আমি সাক্ষী দিব না, তখন আপনার ওই নারী ব্যভিচারী হিসেবে প্রমাণিত হবে এবং তাকে 100 বেত্রাঘাত করা হয় যে সে সমাজে ব্যভিচার সৃষ্টি করছে। তো এই কেসটা খুব আলোচিত কেস, এবং এটাই সর্বশেষ আলোচিত কেস, এবং এর পরে সৌদিতে এরকম কেসই পাওয়া যায় না। তো এই যে নানা কিছু এখানের সাথে যুক্ত, তো কোনো আইনেই কিন্তু, মানে আমি কিন্তু এখানে শরিয়াকে খাটো করছি না, বরঞ্চ আমি বলতে চাচ্ছি শরিয়ার আইনটাও কিন্তু অনেক স্ট্রিক্ট। ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে শরিয়ার আইনটাও কিন্তু অনেক স্ট্রিক্ট।
মানে এখানে অনেক ধরনের প্রমাণ টমান কিছু দেওয়া আছে, কোনো আইনই কিন্তু এখানে এত ইজি টু গো না।